দ্য ভিঞ্চি রোবট। আপনারা নিশ্চয়ই চমকপ্রদ রোবটের চমকপ্রদ কাজকর্মে মুগ্ধ হয়েছেন, বিস্মিত হয়েছেন, আর ভাবছেন টেকনোলজি, প্রযুক্তি কোথায় নিয়ে যাচ্ছে মানুষকে, তাই না? আমরা কত এগিয়ে গেছি, এগিয়ে যাচ্ছি। তো কলকাতার হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্ট করেছে দ্য ভিঞ্চি রোবট। এই খবরটি ফলাও করে ছাপা হয়েছে, আপনারা পড়েছেন, খবরেও জানানো হয়েছে কি যে 3D ক্যামেরা যুক্ত বিশেষ রোবট, এমনভাবে বলা হয়েছে যেন রোবটই সমস্ত কাজ করে দিয়েছে। দ্য ভিঞ্চি রোবট 10 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি ফুটো করলেই অপারেশন সাকসেসফুল। এবং একজন রোগীর অভিজ্ঞতার নাম পরিবর্তন করে জানানো হয়েছে যে তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং আশা করা হচ্ছে আগামীতে এই ধরনের অপারেশন, মানে দ্য ভিঞ্চি সিস্টেমের দ্বারা, রোবোটিক সিস্টেমের দ্বারা অপারেশন আরও বেশি বাড়বে, মানুষ উৎসাহিত হবে। কারণ এই নিখুঁত রোবট, এতে কোনো রকম জটিলতা হয় না, খুব সহজেই অপারেশন করা যায় এবং রোগী খুব শিগগিরই সেরে ওঠে। কি মনে আছে প্যান্ডেমিক শুরু হওয়ার সময়ই বলেছিলাম, বরঞ্চ আগেই বলেছিলাম কিছুটা, মেডিসিন উইদাউট ডক্টরস। তো সেদিকেই আমরা এগোচ্ছি একটু একটু করে অবশ্যই। কিন্তু ব্যাপারটা কি এখনই যেভাবে আমাদের সামনে আনা হচ্ছে দ্য ভিঞ্চি রোবটের কার্যকলাপ, ব্যাপারটা কি আদতেই তাই? আমরা একটু দেখে নিই বিষয়টা কি। বাংলা খবরের বাংলা বাজারি পত্রিকা, আপনারা জানেন এদের সাংবাদিকতা বা এদের গুণমান নিয়ে যত কম বলা যায় তত ভালো। খবরটিকে এমনভাবে দেখানো হয়েছে যেন রোবটই সমস্ত কাজ করছে, মোটেই তা নয়। দ্য ভিঞ্চি সিস্টেম, যেটা রোবোটিক্সের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যার মাধ্যমে এই অপারেশন করা হয়, একটা পদ্ধতি, সেটি অ্যাসিস্ট করে মাত্র সার্জনদের, সাহায্য করে, অ্যাসিস্ট করে। কিভাবে? রোগীর ভেতরে, পেটের ভেতরে, দেহের ভেতরে কলকবজা থেকে শুরু করে সমস্ত কিছু একদম দিবালোকের মতো পরিষ্কার হয়ে যায় এবং সার্জন সেই অনুযায়ী তার কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন, কাজ করতে পারেন, সুবিধে হয়, অর্থাৎ এটা অ্যাসিস্ট করা হয়। এবং এটাকে বলা হচ্ছে দ্য লিস্ট ইনভেসিভ টেকনোলজি। এই কারণে ওই যে বড় ফুটো করতে হতো, 10 ইঞ্চির ফুটো কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে, বা আকারে বড় ফুটো, সেটা 1 ইঞ্চিতে হয়ে যাচ্ছে, চাপ নেই। এরপরে আরও ইঞ্চি কমবে, 1.5 সেন্টিমিটার অবধি চলে এসেছে। ভিকারিয়াস আসছে, বিল গেটসের ইনভেস্টমেন্ট, সে ব্যাপারে আমি পরে আসছি। তো এই যে দ্য ভিঞ্চি সিস্টেম যেটাকে বলা হচ্ছে, এটির কোম্পানির নাম কি, যারা এটিকে বাজারে এনেছে এবং রমরমিয়ে ব্যবসা করছে? ইনটিউটিভ, মিষ্টি করে বলতে ইচ্ছে করছে, ইনটিউশন থেকে এসেছে। অর্থাৎ কি? আগাম বুঝতে পারা, মানে অনুভব করা। ইনটিউশন আমরা শব্দটা জানি, প্রচলিত শব্দ। তো রোবটটির মধ্যে এই সেন্সটা রয়েছে, ইনটিউশনের ক্ষমতা রয়েছে, তাই তো? এই কারণে এই কোম্পানিটির নাম এইভাবে দেওয়া হয়েছে। তো এই সার্জারি কোম্পানিটি আমেরিকাতে, আসুন আমরা একটু ভেতরের খবরে জানাই, যেটা আপনাকে বাংলা বাজারে মিডিয়া বা এই দেশের মিডিয়া জানাবে না। কেন জানাবে না? কি বৃত্তান্ত? একে একে আসছি, বিষয়গুলো আগে বুঝে নিন।
2003 সালে আমেরিকায় এফডিএ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা অবশ্যই ব্যাংকিং এলিসদের দ্বারাই নিয়ন্ত্রিত, অনুমোদন দেয়। এবং তারপর থেকে আমেরিকাতে এই দ্য ভেঞ্চি সিস্টেমের অপারেশন অনেক হয়েছে। তবে ইদানিংকালে একটুখানি যেন ডাউন যাচ্ছে, মানে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? মানুষ আগ্রহ দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? এক এক করে আসবো যথাক্রমে। তার আগে আমরা দেখে নিই এই ধরনের রোবোটিক্স টেকনোলজির মাধ্যমে অপারেশন কেন চালু হলো? মানুষের মঙ্গলের জন্য, সুবিধের জন্য, কাদের সুবিধের জন্য? একটু নেপথ্যে গেলেই বুঝতে পারবেন। এই নিউ ওয়ার্ল্ড অর্ডারে সবচেয়ে বেশি মার খাবে স্পেশালাইজেশন বা স্পেশালাইজড পার্সোনেল, অর্থাৎ বিশেষজ্ঞ মানুষ। যে কোনো বিষয়ে বিশেষজ্ঞদেরকে রিপ্লেস করার চেষ্টা করা হবে। তার বদলে কম মাইনে দিয়ে, ধরুন একটা সার্জন, একটা পাকা হাতের সার্জন তৈরি হতে গেলে কত সময় লাগে বলুন তো? একটা সাধনা। বিধানচন্দ্রের মতো চিকিৎসক তো এখন নেই, বিরল। সমস্ত টেস্ট ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তাই তো? তাহলে কি হবে? আমি যদি ধরা একটা সুপার স্পেশালিটি হসপিটাল, যেখানে এই ব্যাংকিং এলিসদের চেন হসপিটাল যাদের ইনভেস্টমেন্ট আছে, সেখানে একজন পাকা সার্জনকে যদি নিয়োগ করা হয়, কুশলী, যিনি তার কাজে অত্যন্ত দক্ষ, তাকে কত টাকা দিতে হবে পার অপারেশন? নার্সিংহোম কর্তৃপক্ষকে কত টাকা দিতে হবে অনুমান করতে পারছেন? নিশ্চয়ই পারছেন। পাকার সার্জনদেরকে কিন্তু ভালো পয়সা দিতে হয়, ভালো সাম্মানিক দিতে হয়। কিন্তু এইবার ধরুন এই হাসপাতালগুলো ঠিক করলো কম দক্ষ মানুষ, রোবোটিক্সটা একটু বুঝলো, অত ভালো সার্জন হওয়ার দরকার নেই, ওই রোবটই তো করে দেবে, শুধু ওই সব সুইচ টুইচগুলো টিপতে হবে কোনটা কখন। তো সেই ক্ষেত্রে রেডিওলজির লোককে দিয়েও প্রয়োজন পড়লে ওরা এই অপারেশনটা করাতে পারবে। কি বুঝলেন? অর্থাৎ অত টাকা দিয়ে, অত সাম্মানিক দিয়ে পাকাপোক্ত সার্জন রাখার দরকার পড়বে না। অর্থাৎ ব্যবসার মুনাফাটা বাড়বে। অদক্ষ সার্জন, যে মোটামুটি হিউম্যান অ্যানাটমিটা বোঝেন, তাকে দিয়েও এই কাজটি করানো যাবে। অর্থাৎ এমন ব্যক্তি যাকে সমস্ত কিছু জলের মতো, পরিষ্কারের মতো ভেতরটা দেখাতে হবে, তবেই তিনি বুঝবেন, দেখবেন। তাই অ্যানাটমির কতটা জ্ঞান আছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, তাই তো? ব্যাপারটা কি পরিষ্কার হলো না? সহজ করে বলি। একজন শিক্ষক মহাশয়, তিনি হয়তো ক্লাসে পার্টিসিপল জিরান ভার্বাল নাউন পড়াবেন, এই টপিকটা পড়াবেন। এবার তিনি যদি দক্ষ হন, বিশেষজ্ঞ হন, তিনি কোনো রকম মেটেরিয়াল ছাড়াই, অ্যাসিস্ট্যান্স ছাড়াই, শুধু চক ডাস্টার আর ব্ল্যাকবোর্ড নিয়েই তুমি ব্যাপারটাকে প্রাঞ্জল করে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি বিশেষজ্ঞ শিক্ষক। কিন্তু এমন শিক্ষকও আছে, ধরুন যদি তিনি বিশেষজ্ঞ না হন, তার সামনে স্ক্রিনে এই চ্যাপ্টারটার ওপর হাইলাইটস, ডেফিনেশন ইত্যাদি ঘোরাফেরা করবে। তিনি সেই স্ক্রিনটিকে দেখবেন, দেখে দেখে ছাত্রছাত্রীদের পড়াবেন। এবার স্ক্রিনে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, গণ্ডগোল হয়ে যায় বা কোনো ভুল থাকে, কারণ সেই স্ক্রিনটিও তো মানুষের তৈরি, তাই না? বানান ভুল থাকে বা অন্য কোনো ভুল থাকে, তিনি বিশেষজ্ঞ যেহেতু নন, তিনি ধরতে পারবেন না। কারণ কাজ চালানোর জন্য কম সাম্মানিক দিয়ে, কম মাইনে দিয়ে তাকে রাখা হয়েছে। আগে হ্যাঁ, এই জায়গাটা বুঝতে হবে আপনাদের। তাই এই প্রাইভেট হসপিটালগুলো, মানে এই চেনগুলো, সুপার স্পেশালিটি নাম করে যেগুলো আসছে, তাদের কিন্তু লক্ষ্য আসলে এটাই যে কস্ট কমানো, মুনাফা বাড়ানো, যতটা সম্ভব মুনাফা বাড়িয়ে নেওয়া যায় সেই চেষ্টা করা। পাশাপাশি এই যে স্যালারি খাতে, সাম্মানিকের ক্ষেত্রে যে
বা অন্যান্য ক্ষেত্রে যে কস্ট হয় সেটাকে মিনিমাইজ করা। এভাবেই তো শোষণ হয়, এভাবেই ওরা টাকার কুমির হয়। করোনা আবহে 40 জন নতুন বিলিয়নিয়ারের জন্ম হয়। হ্যাঁ, যখন মানুষ আত্মহত্যা করে, ছোট দোকানদার, চাষি থেকে শুরু করে, তখন আমাদের দেশে, হাভাতের দেশে, তৃতীয় বিশ্বের দেশে 39% বিলিয়নিয়ারের বৃদ্ধি ঘটে। এভাবেই ঘটে। এটা গেল কারণ, অন্যতম কারণ। টেকনোলজি মানুষের মঙ্গল করা তেমন কিছু নয়, এদের উদ্দেশ্য তা নয়। এই টেকনোলজি হলো শোষণের টেকনোলজি। আমি আগেই বলেছি, এ নিয়ে ভিন্ন একটি ভিডিও করব। তাহলে 2003 সালে এই কোম্পানিটি আমেরিকায় FDA অনুমোদন প্রাপ্ত পায়। তারপর কি হয়? অপারেশন চলতে থাকে। এবারে আসুন, তারপরে কি হয়? ভারত কেন, এই তৃতীয় বিশ্বের দেশগুলো কেন এইসব কোম্পানির টার্গেট হয়ে উঠেছে, আগামীতে আরও বেশি করে উঠবে? তার কারণ 2014 সালেই 3000 কেস, হ্যাঁ, লস্যুট হয়, মামলা হয়, এবং সেই মামলা বাবদ $67 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হয় এই কোম্পানিটিকে, দা ভিঞ্চি সিস্টেমের প্রবর্তক কোম্পানিটিকে। আমি লিঙ্ক দিয়ে দেব কমেন্ট বক্সে, দেখে নেবেন। আগে হ্যাঁ, এগুলো জমে থাকা ক্লেম, 2012 সালের ক্লেমও এর মধ্যে ছিল। শুধু তাই নয়, আরও বেশ কিছু ক্লেম তারা বলছে টেবিলের নিচে, মানে গোপন আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তারা বোঝাপড়া সেরে নেয়। 3000 তো অফিসিয়াল ক্লেম, এর বাইরেও হাজার শয়ে ক্লেম আছে যেগুলো অফিসিয়ালি ইনক্লুডেড নয়, যেগুলো আলাদা করে ফোনে বাবা বাছা করে মিটিয়ে দেওয়া হয়েছে, বা অন্য রকম চাপ সৃষ্টি করে বা কায়দা করে কৌশলে মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেস এখনও জমছে, মামলার পর মামলা হচ্ছে কোম্পানিটির বিরুদ্ধে। কেন? অনেক মানুষের মৃত্যু হয়েছে, হ্যাঁ, ইনজুরি, অনেকে পঙ্গু হয়ে গেছে, অর্গান ড্যামেজ হয়েছে। এবং এই কারণে 2014 সালেই এই যে রোবট, যেটা আপনাদেরকে ডিসপ্লে করে দেখানো হচ্ছে, দারুণ কাজ করছে বলে, সেই রোবটের দুটো পার্টসকে রিকল করে নেয় ওরা, বদলে ফেলে। কি? মনোপোলার কার্ভড সিজার্স রোবটের পার্ট একটা, আর ইনস্ট্রুমেন্ট টিপ কভার্স। হ্যাঁ, এই দুটো পার্টকে ওরা রিকল করে, মানে উইথড্র করে নেয়। কি বুঝলেন? মানুষের মৃত্যুর পরে, এত মানুষের মৃত্যুর পরে, মামলার পরে, এই নির্লজ্জ শোষক কোম্পানি, একটা না, এটা তো উদাহরণ মাত্র, এইরকম আরও কোম্পানি বাজারে এসে গেছে, দেখতে পাবেন একটু করে। তাহলে এ তো গেল 2014। এবার একটু আসুন, এখনও আরও কত লসুট জমেছে। হ্যাঁ, এর মধ্যেই আমি লিঙ্ক দিয়ে দেব। আবার 2018-তে দেখা যাচ্ছে 31শে মার্চ পর্যন্ত, 14 তো গেল, 14 পর্যন্ত যা গেল, আরও $18 মিলিয়ন ক্ষতিপূরণ ওরা ঠিক করে ফেলেছে। হ্যাঁ, মানুষ মারা যাচ্ছে। আর আমেরিকানরা তো আমাদের তৃতীয় বিশ্বের মানুষের মতো অতটা নির্বোধ নয়। তারা আইন কানুন বোঝে, বিজ্ঞানটা বোঝে, একটু কম, আমাদের তুলনায় বেশি বোঝে নাগরিকেরা। তাই করোনা প্যান্ডেমিক আবহে ওরা যেভাবে আন্দোলন করেছে, আপনারা জানেন, ইউরোপ, আমেরিকায় যে তুমুল আন্দোলন হয়েছে, আপনারা তো সেটা জানেন। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। করোনামৃতের বিরুদ্ধে, চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন ওরা করেছে। আর তাই হ্যাঁ, 2018 সালেই 98টা লসুট হয়েছে, মানে আগেকারগুলো বাদই দিলাম, মামলা চলছে। তাহলে
শুধু তাই নয়, এফডিএ পর্যন্ত অফিসিয়ালি কিন্তু ওয়ার্নিং দিয়ে রেখেছে যে এই ক্ষতি হতে পারে, অর্গান ড্যামেজ হতে পারে, মৃত্যু হতে পারে, সমস্ত কিন্তু ওয়ার্নিং দিয়ে রেখেছে এফডিএ। কিন্তু সেগুলো তো আপনাদের মিডিয়া জানাবে না, আমাদের সঙ্গে ভাগ করে নেবে না, কারণ চাইছে ওরা এই বাজারটা ধরতে, আর এই বাজারটা ধরার জন্য মিডিয়াকে কাজে লাগাতে। সাধারণ এখানে বলা হয়েছে 10 লক্ষ টাকা লাগে এই ট্রান্সপ্ল্যান্টে, খবরটা দেখে নেবেন, লিঙ্ক দিয়ে দেব। কিন্তু এই রোবোটিক্স করলে 2 লক্ষ টাকা বেশি লাগে। কি ভালো কাজ হচ্ছে বলে 2 লক্ষ বেশি? না না, আপনারা তো পেয়ে গেলেন উদাহরণ, কত মানুষ মামলা করেছে এই কোম্পানিটির বিরুদ্ধে আগে। হ্যাঁ, তাহলে কি মুনাফা, মানুষকে বোকা বানানো, আরেকটি উদ্দেশ্য তো বললাম আপনাদের। তাহলে ভারতবর্ষ কেন বুঝতে পারছেন না? এখানকার মানুষ, কতজন মানুষ বলুন তো পার্শ্ব প্রতিক্রিয়া, করোনামৃতের পার্শ্ব প্রতিক্রিয়া রিপোর্ট করেছে? জানেই না তো। এই তো এখনও প্রতিদিন কোনো না কোনো মানুষ এই পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হচ্ছে, তাই তো। কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে কয়েকটি কেস তারা স্বীকারও করে নিয়েছে যে হ্যাঁ, এটা করোনামৃতের কারণেই হয়েছে। তাতে কি, মিডিয়া তো আমাদের বলছে না, টেলিভিশন যতক্ষণ না বলবে জনগণ আর শুনবে কোথায়? তারা তো এসব স্টাডি করেন না, ইংরেজি কজনই বা বোঝেন, আর বুঝলেও এসব নিয়ে আগ্রহ কতজনের? তার চেয়ে ঢের ভালো মিডিয়া যা বলছে, প্রতিষ্ঠান যা বলছে, রাজনৈতিক দলের মুখরা যা বলছে, সেগুলোকেই মেনে নেওয়া বিনা প্রশ্নে। এতে দায় থাকে না, মগজ খেলানোর ঝামেলা থাকে না, তাই তো। আর এই কারণেই তৃতীয় বিশ্বের মতো, ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো ওদের প্রাইম টার্গেট। এখানে মধ্যবিত্ত আছে, যারা 10 লাখ টাকা 12 লাখ টাকা খরচা করার ক্ষমতা রাখে, এমন মধ্যবিত্ত এখনও আছে। সেটা আমাদের দেশের যদিও মাত্র হয়তো 10 ভাগ, সেই 10 ভাগ মানেও কিন্তু অনেক, তাই না? কত কোটি হচ্ছে বুঝতে পারছেন তো? তো এটা ওদের বাজার, টার্গেট। আর এই শ্রেণীর মানুষেরাই তো করোনাকে, বিশেষ করে আমি এই মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তের কথাই বলছি, শুধু তাই নয়, গরিব মানুষও ঘটি বাটি বিক্রি করবে, জমি বিক্রি করে এইসব সার্জারি করাবে। কারণ করোনাকালে ঘরে বসিয়ে দিয়ে আপনাদের সুগার বাড়িয়ে দেওয়া হয়েছে, ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন, আপনারা যত ব্যায়াম করেন, মুভমেন্ট করেন, এক্সারসাইজ করেন, তত বেশি করে কোষে অক্সিজেনের সাপ্লাইটা হয়, সরবরাহটা হয়। আর কোষে অক্সিজেনের সাপ্লাই কমে গেলে, সরবরাহ কমে গেলে যে 30% পর্যন্ত ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে সেটা 50%, আরও বেশি। হ্যাঁ, সেটা আপনারা তো জানেন বা জানার কথা। তো ঘরে বসিয়ে দিয়ে আপনাদের সুগার ধরিয়ে দেবে, হার্টের প্রবলেম ধরিয়ে দেবে। আর সুগার ধরিয়ে দিলে তো আপনার কিডনি যাবে, আপনার অনেক কিছুই যাবে। আর তার জন্য ভিঞ্চি রোবট এসে হাজির হয়েছে আপনাদের দরজায়, দুয়ারে ভিঞ্চি, আপনাদের অমৃত লোকে পৌঁছে দেওয়ার জন্য। কি বুঝতে পারছেন? আর আপনারা তো এখানে মানুষ তো মামলা করতে যাবে না, জানেই না, বুঝতেই পারবে না এটা এই জন্য হলো, তাই না? আমেরিকার মানুষ মামলা করেছে, হাজার হাজার মামলা হচ্ছে এই কোম্পানির বিরুদ্ধে, মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের দেশের মানুষ যখন এর শিকার হবে, তারা কি মামলা করবে? সেই চেতনা আছে? মিডিয়া কি সেই চেতনা তাদের জাগিয়ে দেবে? উত্তরটা আপনাদের জানা। তাই ভারতবর্ষ থেকে শুরু করে বাংলাদেশ, এই তৃতীয় বিশ্বের দেশগুলো, ওরা ওখানে মামলা লড়তে লড়তে গাঁটের করি, লাভ যতটুকু হচ্ছে তার একটা উল্লেখযোগ্য অংশই বিলিয়ে দিতে হচ্ছে মামলায়, বুঝলেন তো, ক্ষতিপূরণে মিলিয়ন মিলিয়ন ডলার। আমি তো লিঙ্ক দিয়ে দেবো বলেছি। আমাদের দেশে সেটা তো হবে না, শুধু মুনাফা আর মুনাফা। লোকে ভাববে বাবা কি গর্ব, রোবট আমার অপারেশন করেছে, আমি একেবারে চাঁদে চলে যাচ্ছি, আমি মহাকাশচারীর মতো বলে নিজেকে মনে হবে। গর্ব করে এসে পাড়া প্রতিবেশীকে বলবেন, জানো জানো আমার কিডনিটা রোবট করেছে, বদলে দিয়েছে। হ্যাঁ, মাত্র 2 লাখ টাকা বেশি নিল, খুব গর্ব করে বলবেন। আর 2 মাস পরে যখন আপনি আপনার ভবলীলা সাঙ্গ হবে,
তখন আপনার পরিজন, আত্মীয় স্বজন কেউ বুঝতেই পারবে না যে এই জন্য ওই রোবটটাই দায়ী ছিল। ছি, ভাবতে আছে প্রযুক্তিকে সন্দেহ করবেন? প্রযুক্তি তো অগ্রগতির প্রতীক। মানুষকে তো নতুন নতুন দিশায় নিয়ে যাচ্ছে, মানুষকে সম্রাট বানাচ্ছে। ম্যান ইজ দ্য গ্রেটেস্ট অ্যানিমাল অন আর্থ, তাই না? তো প্রযুক্তি যত উন্নত হবে তত তো আপনার গর্ব। কিন্তু এই গর্ব কেমন কেমন গর্ব সেটা আপনি ভেবে দেখবেন নিশ্চয়ই। ভাবতে তো হবেই, তাই নয় কি? এবার দেখুন আরও একটি কোম্পানি, ভাইকারিয়াস, 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই কোম্পানিও আসছে, বাজারে চলে এসেছে আগে। হ্যাঁ, এদেরও একই প্রোডাক্ট, রোবোটিক্স অপারেশন। এখানে ফান্ডিং কে করেছে জানেন? বিল গেটস, স্বয়ং বিল গেটস। ইতিমধ্যেই প্রায় $2 বিলিয়ন বাজারে ওরা ফান্ড ছেড়ে, মানে শেয়ার মার্কেটে ঢুকে পড়েছে। হ্যাঁ, আর ভেঞ্চার ক্যাপিটাল বলুন, সর্বত্র এদেরকে দেখতে পাবেন। বিশাল বিশাল খাতা খুলে বসে আছে শেয়ার মার্কেটে। আমি লিঙ্ক দিয়ে দেব। হ্যাঁ, তাহলে বিল গেটসের ভিকারিয়াস এর টার্গেট হচ্ছে 2027 সালের মধ্যে $2 বিলিয়ন ব্যবসা করা। আগে হ্যাঁ, লিঙ্ক দিয়ে দেব। কি বুঝতে পারছেন? এখন তো সবে শুরু, দেখতে থাকুন। আপনাদের ঘরে থাকার মাসুল, ব্যায়াম না করার মাসুল। এখনও সময় আছে, ফিজিক্যালি অ্যাক্টিভ হন, অনলাইনে কম থাকুন, যতটুকু না থাকলে নয়। ব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটুন, স্কিপিং করুন। সব জিম দরকার নেই, প্রকৃতি আছে। নইলে কিন্তু আপনি যদি মনে করেন যে রোবটের হাতে ভেঞ্চি রোবটের হাতে নিজেকে সমর্পণ করে অগ্রগতির প্রতীক হিসেবে প্রতিপন্ন করবেন, তা আপনি করতেই পারেন। আমার কাজ আপনাকে জানানো, সতর্ক করা, সেটাই করলাম। এরপরে আসছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।